ঋতুতে হেমন্তকাল। বিকেল থেকেই আকাশে একদল কালো মেঘের আনাগোনা চলছিল। গোধূলি লগ্ন পেরিয়ে বসুন্ধরায় সন্ধ্যা নামতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা থেকে একটানা ১.৫ ঘণ্টা ধরে ঝিরিঝিরি বৃষ্টি আর সাথে দমকা হাওয়া বইছে। ভরা কার্তিকে হঠাৎ করেই বৈরী আবহাওয়ার দেখা মিলল। রাতে পিচের ভেজা রাস্তায় কৃত্রিম আলোতে বৃষ্টির পানি চিকচিক করছে। ঠান্ডা ঠান্ডা চমৎকার পরিবেশ। এই সুন্দর চমৎকার আবহাওয়াতেও ইভানের ভেতর কেমন অস্থিরতা কাজ করছে। কপালে মুক্তোর মতন বিন্দু বিন্দু ঘাম জমেছে। দিদুনের অভাবে বলায় ভেতরে ভেতরে টেনশন হচ্ছে তার। যতক্ষণ না শিওর হচ্ছে ততক্ষণে স্বস্তি মিলবে না, এটা নিশ্চিত। ইভান দক্ষ হাতে ড্রাইভ করছে। সম্পূর্ণ মনোযোগ তার পাশে বসা রমণীতে। নিম্নাষ্ঠে দাঁত বসিয়ে একপল কোনাচোখে পাশের সিটে বসা তনুজার দিকে চাইল। পরপর নজরে আসলো ক্লান্তি আর অবসাদে ছেয়ে থাকা একটা মায়াবী মুখশ্রী। নিমিষেই অস্থিরতা দূর হয়ে সেখানে মায়া আর একটা সুপ্ত অনুভূতি জন্মাল ইভানের হৃদয়গহীনে। পরপর শ্বাস টেনে নিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয় সে। ঢাকার নামিদামি আভিজাত্যপূর্ণ স্কয়ার হাসপাতালের পার্কিং লনে গাড়িটা পার্ক করে ভেতরে যায়। লিফটে করে ৭ তলাতে কাঙ্ক্ষিত চেম্বারটির সামনে আসে। রিসিপশন ডেস্কের গার্লের সাথে কথা বলতে থাকে ইভান। তনুজা ডোরের পাশে বড় নেইম প্লেটে নজর বুলায়। গাইনোকোলজিস্ট ডক্টর সাবরিনা খানম নামের সাথে ডিগ্রিগুলো দেখে বলার অপেক্ষা রাখে না, বেশ অভিজ্ঞতা সম্পন্ন নামকরা ডক্টর। ডেস্কে দায়িত্বে থাকা মেয়েটি ঠোঁটের কোণে মিষ্টি হাসি টেনে কোমল স্বরে বলল, ভেতরে পেশেন্ট আছে স্যার, প্লিজ আপনারা বসুন, আমি ম্যামকে আপনাদের কথা বলছি। ইভান প্রত্যুত্তরে বলল, থ্যাঙ্কস। মেয়েটির ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। ওয়েলকাম। ইভান পরপর এক হাত দিয়ে ইশারা করে তনুজাকে উদ্দেশ্য করে বলল, তনুজা, তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, চলো বসবে। তনুজা পলক তুলে তাকিয়ে নীরব সম্মতি দেয়। ওয়েটিং চেয়ারে পাশাপাশি জনে বসে। না চাইতেও কেন জানি ইভানের টেনশন হচ্ছে। কোথাও শুনেছিল, আগের দিনের মানুষ, বিশেষ করে মুরব্বীরা এসব ব্যাপারে খুব অভিজ্ঞতা সম্পন্ন হয়। কোনো মেয়ের খাওয়া দাওয়া, শরীরের অবয়ব দেখে অনুমান করতে পারে মেয়েটি অন্তঃসত্ত্বা কিনা। আর দিদুন যেভাবে বলল, সেই শুনে তো ইভানের আকাশসম চিন্তা হচ্ছে। উহু, চিন্তা নয়, বরং দুশ্চিন্তা হচ্ছে। ইভান বসে আরাম পাচ্ছে না, উসখুস করছে। একবার চেয়ারে গা হেলান দিয়ে বসছে, তো সোজা হয়ে। আবার হাত দুটো কাঁধের পিছনে দিয়ে পা টানটান করছে। ফের গুছিয়ে ২ হাতে মুখটা চেপে ধরে মাথা নুয়ে আছে। সামনের চেয়ারে এক গর্ভবতী মহিলা বসে। পেট দেখেই অনুমান করা যায়, ভরা পেট তার। তবুও মহিলাটা ইভানের মতো এরকম উসখুস আর নড়াচড়া করছে না। ১০ মাসের গর্ভবতী মহিলার থেকেও বেশি নড়াচড়া ইভান করছে। তনুজা আর চোখে ইভানের হাসফাস নোটিশ করল, তবে কিছু না বলে নিশ্চুপ রইল। ইভান চোখ বন্ধ করে কিছু মনে করতে থাকে। এক বিছানায় থাকে তারা, আর ড্রিঙ্ক করে আসে। ড্রিঙ্ক করলে তো সবকিছু মেমোরিতে থাকে না। ইভানের ইচ্ছে করছে তনুজাকে শুধাতে, আমি তো তেমন কিছুই মনে করতে পারছি না। কখনো কি ড্রাঙ্ক অবস্থায় থাকাকালীন তোমাকে ছুঁয়েছিলাম? আমার মনে না থাকলেও তোমার তো মনে থাকার কথা। পরপর নির্বোধের মতো এহেন ভাবনা মস্তিষ্কে আসতেই ইভান মনেমনেই নিজের মাথায় নিজেই চাটি দেয়। কি অদ্ভুত চিন্তা ভাবনা আসছে। তন্মধ্যে ডাক আসতেই তার আজগুবি ভাবনার ছেদ ঘটে। জনে ভেতরে যায়। ইভান, পুলমি। দরজাটা এক হাতে টান দিয়ে তনুজাকে ইশারা করে। পরপর দুজনে ভেতরে যায়। ইভান নম্র স্বরে সালাম দেয়। ডক্টর সাবরিনা অমায়িক হেসে উত্তর দেন, সাথে মিষ্টি হেসে স্বাগত জানান। শিরিনের পরিচিত সাবরিনা। ওদের ফ্যামিলির সাথে ভালো একটা সম্পর্ক আছে, তাই আগে থেকেই চেনা জানা। প্রৌঢ় সাবরিনা মুখে একটা আভিজাত্যের ছাপ, ব্যবহারও বেশ অমায়িক। কণ্ঠে ঝরল আন্তরিকতা। প্লিজ টেক সিট। থ্যাঙ্কস। ইভান তনুজা পাশাপাশি চেয়ারে বসল। সাবরিনা আলতো হেসে বলল, শিরিন বিকেলে ফোন দিয়েছিল, তুমি আসছো জানাতে। একটু থেমে তনুজার দিকে এক পলক তাকিয়ে ফের বলল, মাশা আল্লাহ, বৌমা কিন্তু দারুণ হয়েছে, ভারী মিষ্টি দেখতে। সামনের উপর প্রশংসায় তনুজা একটু অপ্রস্তুত হয়, তবে ইভান স্বাভাবিক থাকে। বিনিময় বলে, থ্যাঙ্কস আন্টি। শুধু শুকনো থ্যাঙ্কস দিলে চলবে না বেটা, দাওয়াত কিন্তু মিস করে গিয়েছি। কবজি ডুবিয়ে খাওয়া কিন্তু পাওনা রয়ে গিয়েছে। সাবরিনা রসিকতা করে বলেন। ইভান স্বল্প হাসল, বলল, শিওর শিওর আন্টি। তনুজার একটু লজ্জা লজ্জা লাগছিল। সাবরিনা অমায়িক হাসলেন,
কণ্ঠে আদর জড়িয়ে জিজ্ঞেস করলেন। এই রে, এত কথা বলছি, নামটাই তো এখনো জানা হলো না। কি নাম তোমার? তনুজা মিহি গলায় বলল। ফারিস্তা নূর তনুজা। নাইস নেইম, তোমার মতোই ভারী মিষ্টি তোমার নামটা। তনুজা প্রত্যুত্তরে হালকা হাসল। এর মধ্যে সাবরিনা বেল বাজাতেই একজন নার্স আসে। তার রুটিন মাফিক সে পেশেন্টের ওয়েট আর ব্লাড প্রেশার মেপে নেয়। সাবরিনা তনুজার নাম, বয়স প্রেসক্রিপশনে লিখতে থাকে। নার্সটি বিপি বলতেই সাবরিনার কপালে ভাঁজ পড়ে। পরপর প্রেসক্রিপশনে বিপি টুকে রাখতে রাখতে বললেন, প্রেশার তো একদমই লো। সাবরিনা হাত দুটো টেবিলের উপর ভাঁজ করে রাখলেন। তনুজার দিকে মনোযোগ দিয়ে শুধলেন। আচ্ছা, এবার বলো, কি কি সমস্যা হয়? তন্মধ্যে ইভান বলে উঠল, আন্টি আপনি ওর থেকে সবটা শুনে নিন, আমি বাইরে ওয়েট করছি। তনুজাকে প্রাইভেসি দিতে ইভানের এরূপ বলা। সাবরিনা অমায়িক কণ্ঠে বলল, থাকতে পারো, আমার কোনো অসুবিধা ছিল না। ইভান তনুজার দিকে চাইল, পরপর বলে উঠল, সমস্যা নেই আন্টি, আমি বাইরেই আছি। তনুজা সবটা বলে নিক, ততক্ষণে আমি আসছি। ওকে। ইভান এবার তনুজার দিকে চাইল দাঁড়িয়ে। সে বলে, যা যা অসুবিধা হয় সবটা আন্টিকে খুলে বলো, কোনো কিছু লুকিও না, সবটা নির্দ্বিধায় বলো, কেমন? আর হ্যাঁ, আমি বাইরেই আছি, নার্ভাস হও না। তনুজা আরেক দফা বিস্মিত হয়। তাকে প্রাইভেসি দিচ্ছে, আবার এদিকে ভরসা আর সাহস বানিয়ে আওড়াতেও ভুলেনি। বাইরের টিপটিপ বৃষ্টির সাথে হওয়া শীতল হাওয়ার মতোই তনুজার মনের কোণে শান্ত শীতল হাওয়া বয়ে যায়। সাথে শিহরিত হয়, আবেশিত হয় তনুজার অন্তরাত্মা। তনুজা চোখের পলক ফেলে ইশারাতে, ঠিক আছে, বোঝায়। কিছুক্ষণ পর তনুজাকে চেক আপ করার পর ডক্টর সাবরিনা ইভানকে ডাকে। ইভান চিন্তিত উদ্বিগ্ন মুখশ্রীতে বসে। সাবরিনা আলতো হেসে বলতে থাকেন, শিরিনের সাথে কথা বলার সময় তোমার দিদুন পাশে ছিলেন, আন্টি ফোন নিয়ে কথা বলেছিলেন। তনুজা এবার লজ্জা পেল। না জানি দিদুন কি কি বলেছে। সাবরিনা বলতে থাকে, আন্টিকে বলো অমন কোনো সুখবর নেই। অমন কিছু বলতে পারলে আমার নিজেরই ভালো লাগত। ইভানের মাথার উপর থেকে চিন্তার পাহাড়টা দূর হয়। পরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে মনেমনে আওড়ায়, আলহামদুলিল্লাহ, যা কিনা কারো কর্ণগোচর হয় না। সাবরিনা মুখভঙ্গি সিরিয়াস করে বলতে থাকেন, যাই হোক, এখন আসল কথায় আসি। পেশেন্টের প্রেশার লো, আর কোনো কারণে খুব বেশি চিন্তা করে হয়তো। আমি কয়েকটা টেস্ট দিচ্ছি, সেগুলো আজই করে নিও। এখন কিছু মেডিসিন দিচ্ছি, সেগুলো চলবে। আর টেস্টের রিপোর্টগুলো আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করো, আমি দেখে নিউ মেডিসিন অ্যাড করে দিব। আর হ্যাঁ, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, পুষ্টিকর খাবার, ফলমূল বেশি বেশি খেতে হবে। পেশেন্টের শরীর খুব উইক, রেস্টে থাকতে হবে। ইভান কৃতজ্ঞতার দৃষ্টিতে চাইল, থ্যাঙ্কস আ লট আন্টি। ওয়েলকাম বাচ্চা। কিছু সৌজন্যমূলক আচরণ করে বের হয় ওরা। পরপর রিসিপশনে গিয়ে বিল পে করে প্যাথলজিতে যায়। টেস্টের জন্য স্যাম্পল হিসেবে ব্লাড কালেক্ট করা হয়। এদিকে বেশ ভালোই রাত হয়ে আসছে। বৃষ্টির বেগ বেড়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কাচের দেওয়ালে চোখ পড়তেই বৃষ্টির অবস্থা ঠাহর করে ইভান। এদিকে তনুজার বিশ্রাম প্রয়োজন, এখানে এভাবে বসে থাকলে অসুস্থ হয়ে যেতে পারে। সেই ভেবে ইভান ভ্রুকুটি করে বলল, তনুজা। তনুজার চোখের পাতা ভারী হয়ে আসছে। ঘনপল্লব টেনে তুলে অস্ফুটে আওড়ায়। হু। ইভান দুই হাত প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়েছিল। পরপর বাম হাতটা বের করে হাতঘড়িতে সময় দেখতে দেখতে বলল, রিপোর্ট দিতে 2 ঘন্টার মতো লাগবে। অলরেডি 8:30 বেজে গিয়েছে। রিপোর্ট নিয়ে বাড়ি যেতে যেতে 10টা বেজে যাবে। আর তুমি তো অসুস্থ, এভাবে এখানে থাকলে সমস্যা হবে। তাই বলছি কালকে সকালে অফিস যাওয়ার পথে আমি রিপোর্টগুলো নিয়ে নিব। এখন চলো বাসায় যাওয়া যাক। এসব কিছু যেন তনুজার কাছে অপ্রত্যাশিত। দাদি ছাড়া তার জীবনে তাকে নিয়ে কখনো কেউ এভাবে ভাবেনি। ঝুপঝুপ বৃষ্টির মধ্যে পার্কিং লনে আসতে গিয়ে তনুজা ইভান হালকা ভিজে যায়। ইভান সিটে বসে এক হাতে ভেজা চুলগুলো ঝেড়ে নিতে নিতে তনুজার দিকে তাকালো। তনুজার শীত শীত করছে। এমনিতেই ফুটবল শরীর, ঠান্ডা ওয়েদার, তার উপর কয়েক ফোঁটা বৃষ্টির পানি পড়েছে। তনুজা জুবুথুবু হয়ে বসে একটা হাতের উপর অন্য হাতটা রেখে হালকা ঘষছে। আচমকা গায়ে উষ্ণতার ছোঁয়া পেতেই তনুজা চমকায়। পরপর অপ্রস্তুত হয়ে ঘাড় ঘোরাতেই ইভানের চোখে চোখ মিলল। ইভান ওর ব্লেজার খুলে তনুজার গায়ের উপর দিয়ে দেয়। শীতল কণ্ঠে বলল,
তোমার বোধ হয় শীত করছে, এটা জড়িয়ে নাও, উষ্ণতা অনুভব হবে, বেটার লাগবে। তনুজা ফ্যালফ্যাল করে কিছু পলক ইভানের শান্ত মুখাবয়বের দিকে ঠাই চেয়ে রইল। ইভান সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। তনুজা দুই হাতে ব্লেজারটা ভালো করে গায়ে জড়িয়ে নেয়। পরিচিত করা ম্যান পারফিউমের সুঘ্রাণটা তনুজার কাছে ভীষণ ভালো লাগছে। আচমকা তনুজা দুই হাতে ব্লেজারটা চেপে ধরে, তারপর নাক টেনে সুঘ্রাণটা নেয়। কেমন এক টুকরো প্রশান্তিতে চোখ দুটো বুজে আসে তার। এভাবে চোখ বুজে থাকতে থাকতে অল্প সময়ের মধ্যেই তনুজা ঘুমিয়ে পড়ে। মাথাটা গাড়ির ঢাকুনিতে এদিক ওদিক গড়িয়ে পড়ছিল। ইভান আলগোছে তনুজার মাথাটা নিজের কাঁধের উপর রাখল। এক হাতে আগলে নিল নিজের সহধর্মিণীকে। তনুজা ঘুমের মাঝে এক হাত দিয়ে ইভানের পেট পেঁচিয়ে শার্ট আঁকড়ে ধরে। বাচ্চাদের মতো ঘুমানো নিজের বউয়ের ঘুমন্ত মুখশ্রীতে চেয়ে ইভানের ঠোঁটে এক চিলতে হাসি ফোটে। এই মুহূর্তটা ইভানের কাছে বেশ ভালো লাগছিল। এক হাতে খুব স্লো স্পিডে ড্রাইভ করছিল। হঠাৎই হালকা ভলিউমে অরিজিৎ সিং এর গান চালু করে। হাম তেরে বিন আব রেহনাহি শাকতে, তেরে বিনা কিয়া ইয়াজুদ নেই রে, তুঝসে जुदागर हो जाएंगी तो खुद से ही हो जाएंगी जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, चैन भी मेरा दर्द भी, मेरी आशिकी अब तुम ही हो। ইভানের অবচেতন মন গানের প্রতিটি লাইনে তনুজাকে কল্পনা করে। এই তনুজা বুকে আছে কেমন শান্তি, শান্তি অনুভব হচ্ছে। আর এই মেয়েটির উপর শুরু থেকেই কেমন একটা দরদ অনুভব হয়। আদুরে একটা মেয়ে, না চাইতেও মায় ফেলে দিয়েছে, একটু একটু করে মায় জড়িয়ে নিয়েছে। এখন চাইলেও বোধ হয় মায়া কাটানো সহজ নয়। পরের দিন টেস্টের রিপোর্টগুলো ইভান নেয়। এমনিতে তেমন কোনো সমস্যা নেই। প্রেশার লো, তারপর রক্তে হিমোগ্লোবিন এর পরিমাণ একটু কম ছিল। ইভান ডক্টরের সাথে কনসাল্ট করে। ডক্টর বলেন, চিন্তার কোনো কারণ নেই, মেডিসিনগুলো নিলে আর পুষ্টিকর খাবার খেলে ঠিক হয়ে যাবে। ইদানিং রাতে বাড়ি ফিরে ইভানের প্রথম প্রশ্ন থাকে, ঠিকঠাক ঔষধ খেয়েছ আর ডিম দুধ খেয়েছ তো? ইভানের কেয়ারে দিন দিন তনুজা আবেগাপ্লুত হয়ে পড়ছে। এতটা আদর যত্ন যে তার আশাতীত ছিল। তবে মাঝে মধ্যে ভয় হয়, এতটা স্বাভাবিক জীবন কি তার ভাগ্যে সইবে? না জানি ভাগ্য তাকে কখন আবার কোথায় নিয়ে দাঁড় করাই। এই ভয়ে তনুজা সারাটাক্ষণ তটস্থ থাকে। অজানা ভয়ে বারংবার আতঙ্কিত হয়। 3 সপ্তাহ খানেক পর রৌদ্রোজ্জ্বল ঝরঝরে সুন্দর একটা দিন। ঝকঝকে ফোকা ফোকা পরিষ্কার আকাশ। সময়টা সকাল 10টার নাগাদ। নীতি আর নৃত্য দুই বোন গার্ডেনে। নীতি গতকালই বাড়িতে আসছে। দুই বোন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ফুল দেখছে আর গল্পের ঝুড়ি নিয়ে বসেছে। নৃত্য জমে রাখা সব গল্প উগরে দিচ্ছে। এই কয়দিনে কোথায় কি ঘটেছে, পাশের বাসার রুম্পা কোথায় ডেটে গিয়েছে সব আপডেট জানাতে থাকে আপুকে। নীতি বিরক্ত হয়ে ম ক দিয়ে বলল, থামবি তুই? মানুষের বাড়ির খবরাখবর বাদ দিয়ে নিজের বাড়ির আপডেট দে। ছোট মির্জার কি খবর তাই বল। সে কি ইউএসএ চলেই যাচ্ছে? তার ডিসিশন চেঞ্জ হচ্ছে না? শেষের কথাগুলো বলতে গিয়ে নীতির মুখটা ম্লান হয়ে আসে। নৃত্য ঠোঁট উল্টে বলল, দিব্য ভাইয়ার কথা বলছো? হ্যাঁ, সে তো কাগজপত্র অলরেডি জমা দিয়েছে। ইভেন তার ইউএসএ থাকা মামাকে দিয়ে দ্রুত ভিসা পাওয়ার জন্য ব্যবস্থা করছে। মামি বারণ করছে, তারপর মামাও, কিন্তু সে শুনছে না বারণ। আমি যতদূর জানি এই তো ডিসেম্বরের মধ্যেই সে চলে যাবে। নীতির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মুখটা বেদনায় বিবশ হয়ে আসে। সুন্দর ঝলমলে পরিবেশটা মুহূর্তেই বিষাদ আর বেদনায় নীল হয়ে ওঠে। নৃত্য হঠাৎ উৎফুল্ল হয়ে বলল, এই আপু চলো ফুল গাছে পানি দেই। মনের এক কোণে বেদনাটা লুকিয়ে রেখে মুখে জোর করে হাসি ঝুলিয়ে নীতি বলল, ওকে। মোটরের সুইচ দিয়ে আয়। নূরজাহান আর দূর সম্পর্কের আত্মীয় এক বৃদ্ধা মহিলা বাসার ভিতর থেকে গল্প করতে করতে বেরিয়ে আসছিল। দুজনেই পান চিবুতে চিবুতে খোশগল্প করছে। হঠাৎ নীতির দিকে নজর পড়তেই বৃদ্ধা মহিলা নূরজাহানকে উদ্দেশ্য করে বলল, ভাবি এইটা তোমার নাতনি না? নূরজাহান গালে থাকা পানের পিক একটু দূরে গিয়ে ফেলে আসলেন। গালটা মুছে বললেন, হ্যাঁ, কেন কি হয়েছে? মাশাআল্লাহ, তোমার নাতনি তো দেখতে শুনতে বেশ সুন্দরী, আর বিয়ের উপযুক্তই তো দেখছি। তা বিয়ে শাদী দিবা না? আমার এক পরিচিত ভালো পাত্র আছে। বাপের বড় ব্যবসা, একমাত্র ছেলে, অগাধ ধন সম্পত্তিতে ভরপুর। বিয়ে শাদী তো ফরজ, তা বিয়ে তো দিতেই হবে। আর আমাদের মধ্যে এখন নীতিই বিয়ে সিরিয়ালে আছে। ভালো সুপাত্র পেলে দিব।
তবে অর্থ সম্পদের আগে ছেলের স্বভাব চরিত্র দেখতে হবে, কোন বংশ, বংশের আচার ব্যবহার দেখতে হবে। আর নীতি আমাদের এখানে থাকলে ওর বিয়ে শাদী এ সকল বিষয়ে ওর প্রধান অভিভাবক ওর বাবা। তাই আমি জোর দিয়ে কিছুই বলতে পারি না, আমার অধিকার নেই। শুনেছি ওর বাবা নাকি তার বন্ধুর ছেলের সাথে নীতির বিয়ে দিতে চায়, তাই আমি আর আগ্রহ নিয়ে এই ক্ষেত্রে আগাই না। নীতির কানে সবটা আসে, বিরক্তিতে চোখমুখ কুচকায় নীতি, মনে মনে আওড়ায়। এই হলো এক সমস্যা। পুরো 14 গোষ্ঠী সহ আশেপাশের সবার নজর এখন আমার উপর। ওই যে বিয়ে সিরিয়ালে এখন আমি যে। হঠাৎ নীতি চেঁচিয়ে বলতে থাকে, নানু আপু ভুল বললে তো, বিয়ে সিরিয়ালে আমি নই, বিয়ে সিরিয়ালে এখন তোমার ছোট নাতি আছে, কজ সে আমার থেকে বড়। নূরজাহান কপাল কুচকালেন, বললেন, বুদ্ধি শুদ্ধি তোমার দিন দিন বাড়ছে না তো কমছে। ছোট নাতি ছেলে, আর তুমি মেয়ে, সেখানে তোমার সাথে ওকে ধরছ। ছেলে মানুষ কামাই রুজি করবে তারপর তো বিয়ে থা করবে নাকি? এর মধ্যে পানির পাইপ দিয়ে গলগল করে পানি পড়তে থাকে। নৃত্য বোধ হয় সুইচ অন করে দিয়েছে। নীতি পাইপটা হাতে তুলতে তুলতে বলল, নানু আপু এই জন্য, ঠিক এই জন্যই তো তোমার ছোট নাতি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চাইছে। নূরজাহান নির্বোধের মতন চাইলেন। নীতি দাঁত কেলিয়ে বলল, এই কবে কামাই রুজি করবে, তারপর তোমরা তার বিয়ে দিবে। তাই তো সে রাগ করে দেশেই থাকতে চাইছে না। বলছি তাকে বিয়ে দিয়ে দাও। বউয়ের মায় হলেও বাইরে যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবে। নূরজাহান দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাকে বিয়ে দিব, সে কি আমার কথা শুনবে? বড় নাতি তাও একটু আধটু আমার কথা শোনে। তাকে জোর করে হলেও বিয়ে দিতে পেরেছি, কিন্তু ছোট্টারে সম্ভব হবে না। আমার কথা তো তার সজই হয় না, তার সাথে তো আমার সম্পর্ক দাকুমরা। নীতি সফেদ দাঁত বের করে বলল, আলবাত শুনবে। বিয়ের কথা কখনো বলেছ কি? যে আগেই বলছো শুনবে না। আর আমার কি মনে হয় জানো, এই দিন পর শীত আসছে। বিয়ের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও আরও একটা শীত তাকে বউ ছাড়া কাটাতে হবে। সেই রাগ ক্ষোভ থেকেই কিন্তু তোমার ছোট নাতি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই বলছি বাইরে না গিয়ে আশেপাশে, সামনে পিছনে কত মিষ্টি মেয়ে আছে, তাদের মধ্য থেকে। কথা বলতে বলতে ডান সাইডে ঘাটটা কিঞ্চিত ঘোরাতেই নীতির মুখটা হা হয়ে যায়। থতমত খায় সে। একজোড়া অগ্নিচক্ষু তার দিকে তাক হয়ে আছে, এই যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। নীতির সফেদ দাঁত বের করে হাসি হাসি মুখটা নিমিষেই মিলিয়ে যায়। ভয়ে নীতির পা দুটো কেঁপে উঠল। দিব্য বাইরে যাওয়ার জন্য বেরুচ্ছিল, নীতির কথা শুনে চট করে মেজাজ চড়ে যায়। তাকে নিয়ে মেয়েটা একের পর এক আলতু ফালতু বলেই যাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে দিব্য চলে যেতে থাকে। নীতির গা হিম হয়ে আসছে। দিব্য নিশ্চয় কষিয়ে একটা রামধমক দিবে। দিব্য যত এগোতে থাকে নীতির ভয় বাড়তে থাকে। আজগুবি কথাবার্তা আজ একটু বেশিই বলে ফেলেছি, এই ভেবে নীতি হাতের পাইপটা নিয়েই দিব্যর দিকে পুরো ঘুরে দাঁড়ায়। ঘোরার ফলে পাইপের মাথা দিব্যর বরাবর হয়, আর অমনি একটা লঙ্কাকাণ্ড ঘটে যায়। দিব্যর গায়ে পানি ছিটিয়ে পড়ে। আচমকা পানি পড়ায় দিব্য গলা ফাটিয়ে চিৎকার করে বলে, ও আট রাবিশ, এটা কি করলি? নীতি ধপ করে হাতের পাইপটা নিচে ফেলে দেয়, আর হাতের নখ দাঁত দিয়ে কামড়ে ধরে, তড়িঘড়ি করে বলে, সরি সরি, খেয়াল করিনি। দিব্য রাগে অজগর সাপের মতো ফুঁসতে থাকে। সে এখন রেডি হয়ে বাইরে যাচ্ছিল, আর এই নীতিটা তাকে ভিজিয়ে দিল। দিব্য পারছে না নীতিকে আস্ত কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলতে, তবে এই ফাজিল মেয়েকে এমনি ছেড়ে দিলে বড় বার বাড়বে। দিব্য দাঁতে দাঁত পিষে নীতির দিকে এগিয়ে আসলো। নীতি কাদো কাদো ফেস করল, কণ্ঠটা সর্বাত্মক অসহায় করে বলল, সমরি বললাম তো, এবারের মতো মাফ করে দাও। উদ্ধৃতি চিহ্ন। দিব্যর হৃদয় নরম হল না। সে চোয়াল শক্ত করে উবু হয়ে পাইপটা হাতে তুলে নিয়ে নীতির মুখ বরাবর ধরল। এর মধ্যে নৃত্য এসে একপাশে হা হয়ে দাঁড়িয়ে থাকে। বৃদ্ধা দুজনে কথা বলতে বলতে ওদিকে এগিয়ে গিয়েছে। চোখে মুখে পানি পড়তেই নীতি হাত দুটো নিজের মুখের উপর ধরল। পানির জন্য চোখ মেলে চাইতে পারছে না নীতি। হাত দুটো মুখের উপর রেখেই বলল, থামো প্লিজ, আমি পুরো ভিজে যাচ্ছি তো। দিব্য দাঁত কিরমিরিয়ে বলল, আমার সাথে ফাজলামো করার আগে মনে ছিল না? আর আমাকে নিয়ে সবসময় উল্টো পাল্টা বলা, আর কখনো ফাজলামি হঠাৎ দিব্যর কথা থেমে যায়। এর মধ্যে নীতি ভিজে একাকার। নীতির গায়ে সবুজ কুর্তি, গায়ে ওড়না ছিল না। আটসাট কুর্তি ভেজার দরুন মেয়েলি অবয়ব স্পষ্ট হয়।
দিব্য তড়িৎ দৃষ্টি নামিয়ে নেয়। পাইপটা ছুঁড়ে গটগট পা ফেলে প্রস্থান করতে থাকে। থেমে উল্টোদিক ঘুরেই থমথমে স্বরে বলল, সোজা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিবি। আর 1 সেকেন্ডও যেন এখানে দেরি না হয়। ওপাশে সিকিউরিটি গার্ড আছে, এক্ষুনি ভেতরে যাবি। বাড়তি কথা না বলে দিব্য ওর মতো চলে যায়। নিজের দিকে নজর পড়তেই নীতির ভীষণ লজ্জা লাগে। পরপর চুলের খোপা খুলে কাঁধের দুপাশ দিয়ে সামনে চুল টেনে দেয়। অতঃপর এক দৌড়ে ভেতরে যেতে নেয়। রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে বড় বড় শ্বাস ফেলে নীতি। লজ্জা আর অস্থির মাঝেও দিব্যর প্রতি একরাশ মুগ্ধতার সৃষ্টি হয়। তার অবচেতন মন আওড়ায়। একেবারেই ভুল কাউকে পছন্দ করিনি। সে এতটাও খারাপ নয়। সকালে নাস্তার টেবিলে সবাই, শিরিন আর তনুজা সার্ভ করছে। ইভান, নীতিন নৃত্য, তামান্না আর নূরজাহান খাবার খাচ্ছে। শিরিন হঠাৎ ইভানকে উদ্দেশ্য করে বলল, ইভান, হ্যাঁ মামুনি বলো। আজকে তো আরকে গ্রুপের এমডির ছেলের এনগেজমেন্ট পার্টি আছে। আমাকে সহ তোমার চাচ্চুকে ইনভাইট করেছিল। তোমাকেও তো ইনভাইটেশন কার্ড দেওয়া হয়েছে। তোমার চাচ্চু তো অফিসের কাজে বাইরে গিয়েছে। আর আমার শরীরটাও একটু অসুস্থ, তাই সম্ভব হবে না। তাই বলছি ইনভাইট রক্ষার্থে হলেও তুমি যেও, কেমন? ওকে মামুনি। আর হ্যাঁ বলছি তনুজাকে সাথে নিও, যেহেতু ফ্যামিলি মেম্বার সহ ইনভাইট করা। ইভান এক পলক তনুজার দিকে চাইল, ফের শিরিনের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে মামুনি, চলবে।